আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সেশনে। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ। তো পুষ্টি শব্দটা, তাই না? এটা কি দেখা যায়, অনুভব করা যায়? অনুভব করা যায়। পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে খাবার খাই, সেই খাবার খাওয়ার পরে আমাদের শরীরে কার্য করার ক্ষমতা দেয়, শরীরের ক্ষয়প্রদন করে, বৃদ্ধি সাধন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। সেটা হলো পুষ্টি। কি আপনাদের মানে এটা হলো পুষ্টির সংজ্ঞা। এইভাবে যদি আমরা করি তাহলে এইভাবে আমরা পুষ্টিকে সংজ্ঞায়িত করতে পারি। আচ্ছা, আমরা যে খাবারগুলো খাই, সব ধরনের খাবার খাই না? এই খাবারগুলোকে মোটামুটি উপাদান অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? উপাদান অনুযায়ী সব খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়। না, ওইটা এখনো আমরা বলছি, কিন্তু আসলে এটা ভাগের মধ্যে এখনো আসেনি। আপনারা দ্বারা পারবেন। হ্যাঁ, এখনো নিবন্ধিত হয়নি। আমরা বলছি যে আঁশ জাতীয় খাবার, তাহলে উপাদান অনুযায়ী খাদ্যকে 6 ভাগে ভাগ করা যাচ্ছে। পুষ্টি অনুযায়ী খাদ্যকে কয় ভাগে, কাজ অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? মনে করেন প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে গেছি, বলছে যে খাদ্য উপাদান অনুযায়ী কয় প্রকার, কাজ অনুযায়ী আছে 5 প্রকার, 6 প্রকার, 3 প্রকার। টিক মেরে দিয়ে আসলাম একটা, তাই না? তা আমি তো ভালো লিখে দিয়ে আসছি, কিন্তু নাম্বার পাচ্ছি না। কারণ কি, আমাদের জানাশোনার একটু ঝামেলা আছে। তো কাজ অনুযায়ী খাদ্যকে হলো 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাপ এবং শক্তিদায়ক খাবার, একটা ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবার, আর একটা হচ্ছে রোগ প্রতিরোধক খাবার। ঠিক আছে, এই কাজ অনুযায়ী আমরা খাদ্যকে 3 ভাগে ভাগ করতে পারি। তো এই যে খাদ্য অনুযায়ী, কাজ অনুযায়ী, উপাদান অনুযায়ী খাদ্য যে করতেছি, সবই তো আমরা খাদ্য উপাদান খাওয়ার পরে পাই, তাই তো? খাদ্য উপাদান যদি আমরা খাই, খাওয়ার পরে কি ডাইজেশনের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো প্রিপারেশন করা, তারপরে ইনটেক করা। ইনটেক করার সাথে সাথে আমরা খাবার যে ভিতরে মুখে নিই, কি হয়? হ্যাঁ, চাবানো হয়। চিবানোর আগে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনার মুখ যদি টায়ালিন মানে লালা না থাকে, তাহলে কিন্তু খাবার আটকাই যাবে। দেখবেন অনেক সময় ভাত খেতে গলায় আটকে গেছে, কারণ কি? টায়ালিনের অভাব। তার মানে আপনার অ্যাপিটাইট, খাদ্য খাবার যে রুচি, সেটা কিন্তু এই টায়ালিন থেকে আসে। এরপরে আপনার যে এগুলো ডাক্তারে, আমি ওদিকে যাবো না, আমি সাধারণত কৃষিতে থাকবো। তা আমি কৃষি অফিসার যেহেতু, কৃষি বিষয়ক নিয়ে আলাপ করবো। তো এখন দেখেন, আমরা এই যে খাবার 6 ধরনের যে খাবার খাবো, একটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো এখন বলছে যে ভাত খাবো না, ওই রুটি খাবো না, চিড়া খাবো, চিনি খাবো। ঠিক আছে, চিনি খেলেও কিন্তু কার্বোহাইড্রেট। তার মানে এই কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি করবে? তাপ শক্তি দেবে, তাপ এবং শক্তি দেবে। এরপরে হচ্ছে প্রোটিন। প্রোটিনটা আমরা 2 ভাগে পেয়ে থাকি, একটা হচ্ছে প্রাণী থেকে, আর একটা হলো উদ্ভিদ থেকে। তো উদ্ভিদ থেকে পাই এরকম প্রোটিন নাম বলেন তো একটা, আপনি বলেন তো। আপনি কি পার্টিসিপেন্ট? না, সিমের বিচি, ডাল, সকল ধরনের ডাল। বাদামকে আমরা তেলের মধ্যে কনভার্ট করবো, ঠিক আছে? বাদাম কিন্তু তেল, ঠিক আছে? সব ধরনের ডাল, সিমের বিচি, এরকম মটরশুঁটি, এরকম অনেক ধরনের উদ্ভিজ্জ। তবে মনে রাখবেন যে প্রাণীজ ফ্যাট এবং উদ্ভিজ ফ্যাটের মধ্যে প্রাণীজ ফ্যাটই কিন্তু ভালো। এর পার্শ্ব প্রতিক্রিয়াটা কিন্তু মানে প্রোটিন, প্রাণীজ প্রোটিনের চেয়ে আপনার উদ্ভিজ্জ প্রোটিনই ভালো, এর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কম। আচ্ছা, এরপরে আমাদের ফ্যাট, চর্বি জাতীয় খাবার। চর্বি জাতীয় আমরা যে মানে আমরা যখন ন্যাশনালি হিসাব করি, তখন একটা মানুষের 56 গ্রাম তেল লাগবে, এরকম হিসাব করে করি। আবার এই পুষ্টিবিদরা বলে যে না, 30 গ্রামের বেশি খাওয়া যাবে না। কিন্তু আমরা যখন বাংলাদেশে কত তেল লাগবে এটা হিসাব করে দিই, তখন আমরা 56 পার পার্সন পার ডে 56 গ্রাম, এই হিসাবে আমরা হিসাব করে দিই। ঠিক আছে, একজন মানুষ প্রতিদিন কতটুকু সবজি খাবে পার ডে? 200 থেকে 250 গ্রাম। ঠিক আছে, কিন্তু আমরা এখন কত পাচ্ছি? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স আমরা 170-75 খাচ্ছি। একজন মানুষ প্রতিদিন ওরকম 200 থেকে 250 গ্রাম ফল খাবে। ঠিক আছে, এই হলো ন্যাশনাল আমাদের স্ট্যাটিস্টিক্স। আমরা কি এগুলো খাচ্ছি কিনা? এখন আপনারা যারা আসছেন, আপনারা সবাই বলে হ্যাঁ আমরা খাচ্ছি, কিন্তু এভারেজ পিপুল, আপনি গ্রামে গিয়ে
একজনকে জিজ্ঞেস করবেন যে আপনি কতদিন আগে মাংস হয়েছেন, বলবে যে আমি 2 মাসের মধ্যে খাই নাই, ঠিক আছে। কিংবা আপনি প্রতিদিন কি ডাল খান, বলে না আমি প্রতিদিন ডাল খাইতে পারি না। কিন্তু আপনাদের কাছে মনে হবে যে উনি বক্তব্য ওনার সাথে আমাদের সাথে মিলছে না। তো যাক, আমি এই যে পরিসংখ্যানটা আমরা কেন আমি এগুলো বললাম, এগুলো বলছি যে আমি আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস যেটা বাংলাদেশের, সেটা দেখছি যে আমরা সবাই এখনো কিন্তু আন্ডার নিউট্রিশন আছি, অথবা ম্যাল নিউট্রিশন আছি, অথবা ওভার নিউট্রিশনে আছি। তো ওভার নিউট্রিশনের ক্ষেত্রে কি হয়, যেমন এই যে উনি বললেন যে আমরা যখন লিচু হচ্ছে একদিনই 20টা লিচু খেয়ে ফেলছি, ঠিক আছে। কলা যখন হচ্ছে প্রতিদিনই 2-5টা কলা খাচ্ছি। আম হলে পরে আমের দুধ দিয়ে ভাত দিয়ে আম খাচ্ছি, ওই কাঁচা আম খাচ্ছি, আচার খাচ্ছি, সব চালাই যাচ্ছি, কিন্তু সারা বছর আর খাচ্ছি না। কিন্তু আপনার ব্যালেন্স করতে হবে। ডায়েট, ডায়েট শব্দটাই আসছে সব ধরনের খাবারের সমাহার। হ্যাঁ, ইয়েস, সব। আমরা ডায়েট মানে বলছে আরে ডায়েট করতেছে, তার মানে ডায়েট করতেছে, হ্যাঁ মানে কম খাচ্ছে। আমাদের কনসেপ্ট হচ্ছে ডায়েট করছে মানে কি ও কম খাচ্ছে, ওটা না, সে ব্যালেন্স করতেছে, সব ধরনের খাবারের ব্যালেন্স করতেছে, এটা মানে ডায়েট করা, ঠিক আছে। কিন্তু ডায়েট করা মানে কি, আমরা ও কম খাচ্ছে, মানে আমাদের কিছু কিছু শব্দ আছে, পারসেপশন কিন্তু আমাদের বোঝার একটু উল্টাপাল্টা আছে, যার কারণে কিন্তু ওই যে মানে অর্থ একটা হবে, হয়ে যায় আর একটা। আমরা ডায়েট যে বললাম, সবাই বলছে ডায়েট মানে যে আপনারা ডায়েট মানে ওরে বাবা সে কমাচ্ছে, শরীর কমাচ্ছে, তা না। সে কি করছে, তার খাদ্যে সকল ধরনের উপাদান সমানভাবে নিয়ে আসছে। তো যাক, আমি যেটা বলছিলাম যে দেখেন এখন এই যে পুষ্টি বললাম, এইগুলো সবকিছু কিন্তু আমাদের, যদি খাদ্য আমরা উৎপাদন করতে পারি নিরাপদ, আমাদের একদম উৎপাদন থেকে আমাদের টেবিলে আসা পর্যন্ত খাদ্যটা যদি আমাদের নিরাপদ হয়, তাহলেই কিন্তু আমরা ওইখান থেকে পুষ্টি পাবো। পুষ্টি পাইলেই আমাদের যন্ত্রটা যেটা, সেটা ভালোভাবে চলবে, আমরা সাস্টেইন করতে পারবো। তো এখন এই যে পুষ্টি দেখেন, যদি আপনার বাড়িতে 5টা আম গাছ থাকে, সেই ক্ষেত্রে আম আপনি বেশি খাবেন। আপনার যত টাকাই থাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে, তারপরে তো খেতে হবে। কিন্তু আপনার মনে করেন এখানে গাছে আছে, আর ইচ্ছা হলো খাইলেন। তো আমরা এরকম দেখছি যে গবেষণায়, যে একজনের বাড়িতে যদি 13টা দেশি ফলের গাছ থাকে, তাহলে সে বছরের কোনো না কোনো সময়ে কোনো না কোনো ফল খেতে পারবে, ঠিক আছে। যেমন 13টা ফলের মধ্যে আপনার প্রথমে লেবু, সাইট্রাস, সাইট্রাসের মধ্যে বিভিন্ন ধরনের আছে। আমরা যে জাম্বুরা, আমরা আমাদের কি করি, আমরা বল খেলি, কিন্তু বাইরের উন্নত দেশের ওরা কিন্তু খায়, ওরা বিভিন্ন ধরনের খায়, স্কোয়াশ করে খায়, মার্মালেডি করে, জ্যাম জেলি করে খায়। কিন্তু আমরা লেবু মানে একটু লবণ দিয়ে মিশাই নিয়ে খাওয়ার অভ্যাস আমাদের, আর আমরা ওইটা কিন্তু আর অন্যভাবে খাওয়ার কোনো আমাদের ইয়া নেই, টেকনিক নাই। তারপরে আপনার মনে করেন যে আমড়া থাকতে পারে, পেয়ারা থাকতে পারে, লেবু থাকতে পারে, আমলকি থাকতে পারে, এরকম সব ধরনের ফল আমরা মনে করতেছি। ওই যে বলে না, আমাদের মুসা মাস্টারের কেন নাম পড়ছে, গেয় যোগী ভিত পায় না, উনি একটা বিদেশি মেহমানকে বাড়ি নিয়ে আসছে, মানে অ্যাভোকাডো আমরা মনে করতেছি এইটা। কিন্তু আমরা আপনার বাড়িতে যে পেয়ারা আছে, যে লেবু আছে, আমড়া আছে, অ্যাভোকাডোর চেয়ে যে বেশি নিউট্রিশিয়াস। অ্যাভোকাডো কি করে, কার্বোহাইড্রেট, স্টার্চ কন্টেনিং ফ্রুট। আমাকে বিসিএস এর পরীক্ষায়, আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম, বলছে আপনি কি অ্যাভোকাডোর নাম শুনেছেন, বলেন তো এর মেইন উপাদান কি। আমি বলছি যে স্টার্চ কন্টেনিং ফ্রুট, আমি তো তখন দেখিনি চোখে। তো এইটা নিয়ে দেখেন আমরা কি মাথামাতি, উড়ি বা মুসা মাস্টার অ্যাভোকাডো করেছে, অমুক করেছে, তমুক করেছে, মানে বিদেশি ওই যে গেয় যোগী ভিত পায় না। আমার বাড়ির পাশে যে আমড়া রয়েছে, এত সুন্দর নিউট্রিশিয়াস ফুড, আমার পেয়ারা রয়েছে, লাথি মেরে ফেলে দিছি, লেবু বল খেলছি, হ্যাঁ লেবু বল খেলছি। লেবু কি সাধারণত বল খেলি না আমরা, বাতাবি লেবুর আমরা বল খেলি। আর কাগজি লেবু কি খাই, খোসা তো খাই না, কাগজি লেবুর রস খাই, কিন্তু সবচেয়ে বেশি হলো খোসাটা নিউট্রিশিয়াস। তো যাক, আমি ওইদিকে যাব না। আমি দেখি যে আমরা কিভাবে নিজেদের বাড়ির পাশে অথবা নিজেদের ছাদে, আমি আপনাদের এই এরকম ব্যাচ, আমি তারপরে আমার স্লাইডটা মনে হয় মিশিয়ে হবে, ভালো হবে, যে আমরা শুধু কর্পোরেট না, কর্পোরেট লাইফ না, মানে কর্পোরেট মানে কি, আমরা শহরের লোক না, আমরা গ্রামেও কিভাবে নিজেদের বাড়ির পাশে করতে পারবো, আবার শহরেও কিভাবে করতে পারবো, সবকিছু আমরা মোটামুটি আমি ছবির মাধ্যমে দেখাবো। আমি বেশি মানে গুরু গম্ভীর আলোচনা আমি করব না, ঠিক আছে। তো নিউট্রিশনের ক্ষেত্রে দেখেন, আমরা দেখেন এই যে এইগুলো থেকে তো নিউট্রিশন পাই, তাই না। আমাদের খাদ্যের মধ্যে যদি এইসব উপাদানগুলো যদি থাকে, সেখান থেকে আমরা কিন্তু নিউট্রিশন পেতে পারি। এখন দেখেন নিউট্রিশনের সোর্স
ওই যে বলছিলাম যে একটা এলিমেন্ট যেটা রোগ প্রতিরোধক খাবার, সেটা কি? ফল মূল এবং শাকসবজি। তো এখন এই যে ফ্রুট এবং ভেজিটেবলস, আর একটা আছে মূল, সব ধরনের মূল, কন্দ, যেটাকে আমরা বলছি যে টিউবার ফ্রুটস, মানে টিউবার ভেজিটেবলস। যেমন হচ্ছে কন্দের মধ্যে আছে কচু আছে, আলু আছে, আছে না? এই কন্দগুলো, কচু, মানুষ আগে বলতো না কি কচু করছিস এরম, কিন্তু কচু একটা নিউট্রিশনাস ফুড, এখানে অনেক ধরনের নিউট্রিশন আছে। তো আমরা এটা দেখলাম। তারপরে দেখেন ভেজিটেবলস, আমাদের দেশে যে ধরনের ভেজিটেবলস আছে, এবং সারা পৃথিবীতে এই ভেজিটেবলস গুলো সাধারণত কমনলি সারা পৃথিবীর লোকরাই খায়। জৈব সার এখানে থাকতে হবে একটা মাটিতে। মনে করেন আমি 1 কেজি মাটি নিলাম, এই মাটিতে কি কি উপাদান আছে? মনে করেন 100% মাটি, 100% মাটি, এটার মধ্যে কি আছে? বাতাস আছে 25 ভাগ, পানি আছে 25 ভাগ, 45 ভাগ আছে খনিজ পদার্থ। এই খনিজ পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের জৈব পদার্থ আছে। পানি আছে 25 ভাগ, বাতাস আছে 25 ভাগ, খনিজ পদার্থ আছে, আর 5 ভাগ আছে কি? জৈব পদার্থ, অর্গানিক ম্যাটার। দেখেন, বাতাস কি আপনি তৈরি করতে পারবেন? কম বেশি করতে পারবেন? এটা কারো, পৃথিবীর কারোর ক্ষমতা নাই। পানি কি তৈরি করতে পারবেন? বলেন হ্যাঁ, অক্সিজেন আর হাইড্রোজেন মিশাই দেবো, কতটুকু পারবেন আপনি? 1 সিলিন্ডার বাতাস করে 1 সিলিন্ডার পানি তৈরি করতে আপনার যে পরিমাণ কষ্ট হবে, আপনি কি পানি তৈরি করতে পারবেন? পারবেন না। এরপরে জৈব পদার্থ, যেটা আল্লাহ প্রদত্ত যে জিনিসগুলো দেওয়া আছে মাটির মধ্যে, যেমন মানুষের জন্য 6টা উপাদান দরকার, গাছের জন্য 17টা। কয়টা দরকার? তার মধ্যে 9টা আছে গৌণ, আর বাকিগুলো হলো মুখ্য। যেমন বাতাসে আছে CHO, CaMgS। CHO মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো কোথায় আছে? তাহলে এই যে CHO মানে কি? CHO, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কোথায় আছে? বাতাসের মধ্যে আছে। এগুলো তো আপনার সৃষ্টি করার কোনো নেই, কিছু বাতাস পাচ্ছে, কিছু মাটি থেকে পাচ্ছে। এখন এই যে 5 ভাগ, এখানে আপনি কাজ করতে পারবেন। 5 ভাগের মধ্যে দেখেন জৈব পদার্থ থাকার দরকার 5 ভাগ, কিন্তু আমাদের মাটিতে, এখানে আপনারা জানেন যে মাটি পরীক্ষার একটা ইয়ে আছে, কোথায় আছে? গুড। এইটা কিন্তু আমি ক্লাস নিতে গেলে কৃষকদের জিজ্ঞেস করি। আজকে একটা ক্লাস নিলাম সকালবেলা, কৃষকদের 2জন পারে, 2জন বলছে হ্যাঁ ক্যাডেট কলেজ ওইখানে। আমি আপনি কি ভিতরে কখনো ঢুকেছেন? বলছে না, কোনোদিন ঢুকিনি। মানে 0% পারছি। তাহলে এইখানে কিন্তু আপনি মাটি যদি দেন, ওইখানে আপনার মাটিতে কি কি, এই যে অক্সিজেন, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, কপার, কোবাল্ট, সিলিকন, ঠিক আছে, এই সব উপাদানগুলো পরীক্ষা করে দিতে পারবে। এই মাটিতে যত পরিমাণে জৈব পদার্থ থাকবে, ততই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এবং মাটিতে জৈব পদার্থ অ্যাডের একটাই পদ্ধতি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার চাষ করতে পারেন। ভার্মি কম্পোস্ট মানে কি? কেঁচো কম্পোস্ট সার, যেটা আমরা বলছি যে কৃষকের সার কারখানা। এটা যদি আপনারা বাড়িতে করতে পারেন তাহলে খুবই ভালো হবে। তারপরে আপনার গরুর যে FYM, যেটা ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার, মানে গরুর থেকে যে গোবর হয়, ওইটা আপনি একটা গর্ত করে দেবেন। গর্ত করে দিয়ে দেখেন একটা জিনিস, আপনি বাড়িতে যদি 3টা গর্ত করে রাখেন, 1 2 3, এই 3টা গর্ত করে যদি রাখতে পারেন, তাহলে কি হবে? একটা জিনিস ডিকম্পোজ হয় কত দিনে? 90 দিনে। ঠিক আছে, আপনি প্রথম গর্তের মধ্যে সব ময়লা আবর্জনা ফেললেন, এটা, তারপরে দ্বিতীয়টা ফেললেন, 3 মাসে কিন্তু এটা পচে যাবে, মানে আপনার জমিতে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তখন ওইটা থেকে আপনি নিয়ে দিতে পারেন, তাহলে আপনার জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করতে পারে। একটা মডেল, কালিকাপুর মডেল, যেখানে 20 মানে 20 বর্গফুট জমি থাকবে, জমিটা থাকবে ছায়াযুক্ত স্থানে। এরকম 5টা বেড হবে, একদম বেডের চওড়া হবে 3 ফুট, মাঝখানে 9 ইঞ্চি নালা। আবার এরকম 5টা বেডে 5 ধরনের আমরা সবজি করব। দেখেন, প্রথম বেডে আমরা কলমি শাক দিয়েছি, দ্বিতীয় বেডে পুঁই শাক দিয়েছি, তারপরে আপনার লাল শাক দিয়েছি, বেগুন দিয়েছি, এরকম চারিপাশে দেখেন পেঁপে গাছ আছে। ছবি কি আসলে ইয়েটা ভালো না, মাল্টিমিডিয়াটা খোলা হচ্ছে। 20 বর্গফুট, 20 ফুট দৈর্ঘ্য, চওড়া 20 ফুট প্রস্থ, এরকম আমরা বাড়ির পাশে একটা বেড করে নেবো। নিয়ে যদি আমরা এখানে জৈব সার মিশিয়ে সুন্দর করে নালা করে করি, আমরা 5 ধরনের সবজির মৌসুম কিন্তু 2টা, একটা হচ্ছে গরমকালে, শীতকালে। তো সেগুলো আমরা নিয়ে আসছি। তো এই যে আমরা 5টা বেড করব, শীতকালে কিছু সবজি হয়, গরমকালে সবজি হয়, একটা গরমকালে হয়। এরকম একটা সবজির নাম বলেন তো ভাই আপনি? আমরা পার্টিসিপেটরি করি,
পেঁপে তো সবসময় হয়। হ্যাঁ, পটল, গুড। যে ভেন্ডি, ঠিক আছে, শীতকালে হয় এরকম সবজি। পাতাকপি, ফুলকপি। এখন কিন্তু দেখেন এখানে একটা কোশ্চিন আছে। এখন কিছু কিছু সবজি হচ্ছে গরমকালেই হচ্ছে, শীতকালে হচ্ছে। এখন মনে করেন, চিন্তা করেন যে আপনার আসলে আমরা সিম খাইছি আগে গরমকালে, টমেটো খাইছি আগে শীতকালে, তাই না? সিম খাইছি শীতকালে আর টমেটো খাইছি শীতকালে, কিন্তু এখন সারা বছরই বাজারে গেলে কারণ কি? এই যে শীতকালে আর গরমকালে কেন হয়, এই এই জিনিসগুলো হচ্ছে দিনের দিবসের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। এই যে আমাদের এই ভাইরা মাঝে মাঝে হেভি টেকনিক খাটাই দেয় যে আমি একটা এত কি লেলিন, ওই যে আপনার ভোলার ডিসি হরিণাকুণ্ড, হেভি লাইটিং করে, সাংবাদিকরা তো আমাদের লাইটিং করে কি করছে উনি, ড্রাগন চাষ করছে। কি করছে উনি, দিনের দৈর্ঘ্যটা বাড়াই দিয়েছে। বুঝতে পারছেন? এখন শীতকালে কত ঘন্টা রাত? 14 ঘন্টা হয়ে যাবে। কিন্তু ড্রাগন ফ্রুটের ফুল দেওয়ার জন্য লাগবে হচ্ছে আপনার কি সমান সমান লাগবে 13 ঘন্টা সমান। খালি উনি কি করছে, ওই দিনের কিছু অংশ রাতের কিছু অংশ লাইট করে দিন বানাই দিয়েছে। এটাকে বলে ডে নিউট্রাল করে ফেলা। বুঝতে পারছেন? তো বিজ্ঞানীরা এই যে জাত বের করেছে, মনে করেন শীতকালে হয়তো আগে টমেটো, এখন গরমকালে হচ্ছে, কি করছে ওইটাকে এমন ভাবে ওই জানের জিনটাকে, জিন মানে এরকম ভূতে ধরা জিন্স নাকি, জিন হচ্ছে শরীরের বংশগতির ধারক এবং একক, ঠিক আছে? এই ক্রোমোজোমটাকে চেঞ্জ করে দিয়েছে, দিয়ে ওটা ডে নিউট্রাল করে ফেলেছে। যার ফলে ওই যে রাত্রের বেলাও সে তার কার্যক্রম চালাতে পারে। এই কারণে সে গরমকালও হচ্ছে, শীতকালও হচ্ছে, ঠিক আছে? এখন মনে করেন শ্রীলঙ্কা, আপনারা কি কেউ গেছেন শ্রীলঙ্কায়? আমি একবার গিয়েছিলাম, ওইখানে 22 দিন ছিলাম। তো শ্রীলঙ্কা এখন যদি যান, যদি কেউ বলে শ্রীলঙ্কা দেউলিয়া, আপনার কাছে মনে হবে যে এটা বুকার স্বর্গে বাস করতেছে। কারণ শ্রীলঙ্কার রাস্তাঘাট আর দোকান টোকান এলাকা যত সুন্দর, বাংলাদেশে এখনো হইতে হলে এখনো 50 বছর লাগবে, 50 বছর লাগবে, ঠিক আছে, এখনো 50 বছর লাগবে। কিন্তু আমরা জানছি শ্রীলঙ্কা দেউলিয়া, শ্রীলঙ্কা দেউলিয়া। ওরা যে, না আমি রেফারেন্স দিচ্ছি না, মানে দেখলি মনে হবে যে কিভাবে দেউলিয়া হয়। আমার কাছে প্রশ্ন জাগে যে শ্রীলঙ্কা কিভাবে দেউলিয়া হবে হয়। তো শ্রীলঙ্কা কি করছিল, শ্রীলঙ্কার এগ্রিকালচার প্ল্যানিং এ কি করছিল দেখেন, ওরা বলছে যে আমরা আর কেমিক্যালে থাকবো না, আমাদের কেমিক্যাল কোনো ফার্টিলাইজার এই দেশে ইউজ করব না, আমরা সব বায়োলজিক্যাল মানে অর্গানিক ফার্টিলাইজার দিয়ে আমরা চাষ করব। যার ফলে ওই গভর্নমেন্ট কিন্তু ওইটা চিন্তা করেন, শ্রীলঙ্কান গভর্নমেন্ট মনে করছে আমরা তো এমনি মধ্যম আয়ের দেশ, ওরা কি করছে হঠাৎ র্যাপিডলি প্রোডাকশন 4-5 বছরের মধ্যে ফল করে গেছে। ওরা অর্গানিকে একদম সোল অর্গানিকে থাকতে পারেনি, তার মানে থাকার কারণে এটা কিন্তু হয়েছে প্রোডাকশন 1 নম্বর। মনে করবেন যেমন ওই যে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর কোন দেশের ইকোনমিক স্ট্যাটাস যদি ধরে রাখতে হয়, এগ্রিকালচার প্রোডাকশন স্ট্যাটিক হতে হবে, স্থিতিশীল হতে হবে। কৃষি উৎপাদন যদি স্থিতিশীল না হয়, আপনি আপনার বাড়িতে সব আছে, চাল কিনে খান তো, প্রতিদিন যদি 10 জন লোক থাকে, চাল বস্তা বাজার থেকে আইনের সময় পাবেন না। বুঝতে পারছেন তো? ওই জন্য একটা দেশের মেইন কিন্তু কৃষি প্রোডাকশন, এবং এই কৃষির বাই প্রোডাক্ট কিন্তু ওই যে দেখেন তুলা, গার্মেন্টস কোথা থেকে হয়, তুলার থেকে হয়, পাট থেকে হয়, তাই না? এরকম সব বাই প্রোডাক্ট কিন্তু কৃষির থেকে হয়। একটু ভাস্টলি চিন্তা করে। আচ্ছা, আমরা এরকম 5টা বেদ করব, 5 ধরনের সবজি তৈরি করব। শীতকালে 1 ধরনের সবজি তৈরি করব, গরমকালে 1 ধরনের তৈরি করব। শীতকালের সবজিগুলোর মধ্যে দেখেন এখন যে আমরা ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলা, গাজর, সিম, টমেটো, বেগুন, তারপরে লাউ, ঠিক আছে, আর কি চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, এগুলো কোন সময়? গরমকালে। ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো হচ্ছে। তাহলে আমরা গরমকালে 1 ধরনের সবজি উৎপাদন করব, শীতকালে 1 ধরনের সবজি। তো আমাদের থাকবে কি, একটা ভালো জায়গা নেবো, 20 ফুট বাই 20 ফুট, চারিপাশে ঘিরা বেড়া দেবো। ঘিরা বেড়া দেওয়ার পরে, কারণ এখন তো দেখেন এই যে নেট চলে আসছে, তাই না, প্লাস্টিকের নেট। এই সবজির প্রধান শত্রু কিন্তু আমাদের বাড়ির পাশে হাঁস মুরগি। আপনি একটা বেড করে সবজি হবে, হাঁস মুরগি যাই সব উঠাই ফেলবে। ওই জন্য আগে ঘিরা বেড়া দেবেন, দিয়ে এখানে সুন্দর করে জৈব সার দিয়ে 5টা বেড করবেন, 5 ধরনের সবজি তৈরি করবেন। প্রতিদিন একটা সবজি খাইতে কিন্তু বিরক্ত হবেন, কিন্তু 5টা বেডে 5 ধরনের সবজি থাকলে আপনি বিরক্ত হবেন না। এখান থেকে নিরাপদ,
দেখেন দুইটা জিনিস, যে আমি বলছি যে একদম উৎপাদন থেকে আপনার টেবিল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হবে ততক্ষণ কিন্তু আপনি ওখান থেকে সুফল পুষ্টি পাবেন না। তো আপনি মনে করেন সবকিছু সুন্দর করে করলেন, কিন্তু আপনার ওইটা ওই কলা, মনে করেন কলা গাছ চাষি খুব সুন্দর করে ব্যাগিং করে সুন্দর করে তৈরি করে দিল, এক বেটার কাছে 60,000 টাকা দিয়ে জমি বিক্রি করে দিল, ওই বেটা কি করলো, কিনে নিজে চারির মধ্যে ডুবাই দিল। তাহলে কি নিরাপদ থাকলো? তাহলে এখানে কি মানে চাষির কোনো ইয়ে ছিল, খারাপ ইয়ে ছিল? চাষি তো ঠিকই গুড গ্যাপ ক্লিন করে, মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস করেছে, কিন্তু এখানে ওই যে হঠাৎ করে আমাদের মুসা ভাই সুন্দর করে অ্যাভোকাডো করে দিল, কিন্তু দিল বাজারে দিয়ে যখন তৈরি করছে ওর মধ্যে ভেজাল দিয়ে দিল। তাহলে কি হবে? এই জন্য আপনার টেবিল পর্যন্ত এটা ইয়ে থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। আমার মনে হয় অল্টারনেট ডে, এভরি অল্টারনেট ডেতে পালং শাক খাওয়া উচিত। আমাদের খাওয়ার অভ্যাস কি, এই ফুড প্রসেসিং কিন্তু একটা আর্ট। আমাদের দেশের দেখা যাচ্ছে বেগুন দিয়ে আর পালং শাক দিয়ে প্রতিদিন রান্না করে, ভালো লাগে না। একদিন বলবেন যে শুধু পালং শাক ভাজি করেন, বিভিন্ন স্টাইলে। আপনি বলেন তো কত প্রকারের জানেন পালং শাক রান্না করতে? বলেন আপনি, আপনার কাছে আইডিয়াটা পাই দিকে। না, এইটা আমি যখন দৌলতপুরের কৃষি অফিসার ছিলাম, একদিন উপজেলা চেয়ারম্যান বলছে সব ওষুধ দেওয়ার মানে কি মাথা কেটে ফেলা? আপনি যদি না খান তাহলে আস্তে আস্তে আপনার মধ্যে নিউট্রিশনাল ইমব্যালেন্স হবে। ইমব্যালেন্স হওয়ার কারণে আপনি রোগে ভুগবেন। যতই আপনি সচেতন হন, খেজুরের রসে নিপা ভাইরাস লাগে, এর মানে আমি একজন সিভিল সার্জনকে বলছিলাম যে নিপা ভাইরাস খেজুরের রস খাবেন না। আমি বললাম যে আপনি এটা কিভাবে বললেন যে নিপা ভাইরাসের কারণে খেজুরের রস? বলেন যে খেজুরের রস প্রোটেক্টেড এরিয়াতে তৈরি করে খেতে হবে, নিরাপদ করে খেতে হবে। তার মানে খেজুরের রস যদি আপনি খাওয়া বাদ দিয়ে দেন, দেখবেন যত শীতই হোক খেজুরের রস 2 গ্লাস খালি গরম লেগে যায়। কারণ কি? হোয়াট ইজ দিস? কারণটা কি? নিশ্চয় এমন কোনো ব্যাপার স্যাপার আছে যে ওইটা খালি উপাদান আছে, আপনি যদি না খান ওই উপাদান থেকে কি হবে? ডিপ্রাইভ হবেন, আপনি বঞ্চিত হবেন। দেখেন নিউজিল্যান্ডে আমাদের বাংলাদেশের মতো 23টা দেশ, সেখানে লোক আছে মাত্র 23 লক্ষ। আর আমাদের পার স্কোয়ার মিটার আমাদের হলো 1200 জন লোক বাস করে, ওখানে মাত্র 9 জন লোক বাস করে পার স্কোয়ার কিলোমিটারে। তাহলে চিন্তা করেন, তাহলে আমাদের কি ওইখানে আমরা কি সবসময় অর্গানিকে থাকতে পারবো? আমরা কি হাইব্রিড না নিয়ে থাকতে পারবো? আমরা কি টেস্টের মধ্যে পড়ে থাকতে পারবো? তো সুতরাং উৎপাদন করতে হবে মাঠে আমাদেরকে উৎপাদন, এবং পারিবারিক খাদ্য নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। সেটা কি? আপনার আপনার জন্য যতটুকু সবজি লাগে আপনি তৈরি করবেন, আপনার জন্য যতটুকু ফল লাগে আপনি তৈরি করবেন। এটা আমরা একবার চিনে গেছিলাম, একজন কৃষকের বাড়ি গেলাম, তা আমরা বললাম যে পোর ফার্মারের বাড়ি যেতে চাই। তো গেলাম, তো উনি দেখলাম তোর বাড়ির পাশে সামনে গাড়ি রয়েছে। আমরা তো বললাম যে আমরা গরিব মানুষের গাড়িওয়ালা বাড়ি নিয়ে এসলো। তারপরে আমরা গেলাম, বসলাম, আমরা বাঙালি কি গেলি পরে লোক আসলে সুন্দর চানাচুর মুড়ি টুড়ি নিয়ে রেখে দিই না? তো উনি কিছুই নাই, খালি পানি রয়েছে, দেখছি এরকম জগে করে পানি রয়েছে। তো আমরা, আমার বন্ধুরা আছে, আমি বলছি যে কি ব্যাপার, সেই বাংলাদেশ থেকে আসলাম চীনের কৃষক বাড়িতে, কিছুই তো নাই। তখন উনি কি প্রথমে কি করলো, ওনার আঙ্গুর গাছের কাছে নিয়ে গেল, বলছে যে কিপ ইট অ্যান্ড ইনটেক। মানে ওরা তো ইংলিশ বলে না, চাইনিজরা ইংলিশ বলে না, জানলেও বলতে চায়। বলছে যে ওরা ইশারা করছে না, ও দেখাচ্ছে নিজে একটা খাইলো। তা আমরা সবাই কিন্তু খালাম। এরপরে উনি নিয়ে গেল আমাদের ওনার মালটার এখানে, মালটা চুলে চুলে খাচ্ছে। সুন্দর করে ঘোরার পরে দেখছি যে আমাদের তরমুজ থেকে শুরু করে সবকিছু খেয়ে ফেললাম, বিশাল। আমরা পেটে আর ভাত, আমি রতন নামে আমার এক জুনিয়র অফিসার গেছে, আমি রতন খাওয়ার হোটেলে বাইসে গেছি, ঠিক আছে, মনে করো 250 RMB বাইসে গেছি, ঠিক আছে। তার মানে কি 700, 750, 900 টাকা। আর মনে রাখবেন বাংলাদেশে সবচেয়ে কম পয়সা খাওয়া যায় আইজু, এখনো 50 টাকা দিয়ে যে ঝিনাইদহ শহরে ডিম দিয়ে ভাত খাওয়া যায়। আর পৃথিবীতে কিন্তু খাওয়া যায় না, সারা পৃথিবীতে। আপনি চ্যালেঞ্জ নেন আমার সাথে, যারা মিডিয়ার লোক আছেন, তাহলে দেখেন এই যে বিদেশে কি করতেছে, একটা লাইনের মধ্যে ওরা কিন্তু ডাবল করে করতেছে, দেখছেন সুন্দর করে ইয়ে করে। আমরা কিন্তু এক বেডের পরই করাতে পারছি না, ওরা কিন্তু ডাবল করে শুরু করে দিয়েছে। একবার আমি দৌলতপুরে কৃষি অফিসার, এখন ওই যে একটা প্রকল্পে ইউনো সাহেব বলছে যে আমরা একটা লোক নেবো, আপনি আসেন একটু ভাইবা নেবো। তো ইংলিশের একটা ছাত্র পেলাম, উনি রাজশাহী ইউনিভার্সিটি। তা আমি বলছি একটা শব্দ বলো, তাহলে তোমার চাকরি দেবো আমরা।
তোমার সব রেজাল্ট ভালো, তুমি সেকেন্ড হয়েছো, তো একটা শব্দ বলবা যেখানে সবগুলো ভাওয়েল আছে, কোনটা সেটা বলে? না না, কলিফ্লাওয়ার, CAULIFLOWER, ঠিক আছে, কলিফ্লাওয়ার, এর মধ্যে সবগুলো ভাওয়েল আছে। তো বলতে পারে আমি যে তাহলে তুমি তো অ্যানালাইসিস, ইংরাজি শব্দ নিয়ে অ্যানালাইসিস করো না, তোমার ভোকাবুলারি আরো রিচ হওয়া দরকার। তা ওর দিলাম না, আরেকজনকে দিলাম। একটা বলছে ইউনো সাহেব বলছে, উনি এটা বলছে শোনেন এটা আমরা ধরবো, ইংলিশে যে ফার্স্ট হয়েছে, আমরা আগে রেজাল্ট দেখছি বোর্ডে, তো আহ, যদি পারে তাহলে ওকে চাকরি দেবো আমরা। গুড, আপনার আইডিয়া গুড, এক্সিলেন্ট। তো আসলে আরো ধরছি আমরা, খালি ওটাই না, আরো ধরছি, যাচাই করছি। হ্যাঁ, যাচাই করছি। তো যাক, এই যে কিছু কিছু জিনিস আছে আমাদের ছেলে মেয়েদের, এগুলো নিয়ে আলাপ করবেন। আমরা কৃষির সাথে থাকতে চাই, দেখবেন যে আমাদের রুট কিন্তু গ্রাম, আমাদের রুট গ্রাম, এবং গ্রামের বিষয়গুলো নিয়ে বেশি অ্যানালাইসিস, খাবার টেবিলে আলাপ করবেন।